সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, বাড়িতে বসে পড়াশোনা করছো। সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন স্কুলে তোমাদেরকে সকলকে শুভেচ্ছা। তোমরা জানো যে আমরা গত ক্লাস করেছি জ্যামিতি। আজকে আমরা একটু ভিন্ন চ্যাপ্টারে যাব। আজকে আমরা যে অধ্যায়টি দেবো সেই অধ্যায়টির নাম হচ্ছে একাদশ অধ্যায় এবং তার পাঠ পরিকল্পনা হচ্ছে কি যে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, যাকে আমরা বলবো হচ্ছে কি অ্যালজেব্রিক রেশিও এন্ড প্রপোর্শন। তো আমরা এই অধ্যায়ে যাওয়ার আগে যে বীজগাণিতিক অনুপাত আর সমানুপাত, এই অনুপাত এবং সমানুপাত সম্পর্কে আমাদেরকে সম্যক ধারণা থাকা প্রয়োজন। সেই জন্য আমাদেরকে আগে জানতে হবে অনুপাত কাকে বলে। অনুপাত কাকে বলে? রেশিও। এই অনুপাত যদি একই রাশি জাতীয় সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত অংশ বা কত গুণ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় অনুপাত। ক্লিয়ার আসেনি? বিষয়টা আরেকটু বলি যে এককে সমজাতীয় দুটি রাশি একই। মনে করো আমার কাছে 5টি মার্বেল আছে আর তোমাদের যে কোনো একজনের কাছে 10টি মার্বেল আছে। তাহলে যদি বলি যে আমার মার্বেল তোমাদের সেই ব্যক্তির মার্বেলের থেকে কত অংশ, তাহলে দেখাচ্ছে 5/2। তার মানে বলতে পারি 1/2 অংশ। এটা বাদ, এটা পরে আসি। তাহলে 5/10, এই যে একটি ভগ্নাংশ প্রকাশ করেছি, এই ভগ্নাংশটা হচ্ছে একটা অনুপাত। দেখো একই একক বলেছিলাম, মার্বেল সমজাতীয় এবং 5টি। তাহলে দেখাচ্ছে যে একই এককে এবং সমজাতীয় দুটি রাশি পরিমাণের কথা কি ভালো করে খেয়াল করবে, পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি সংখ্যা দ্বারা প্রকাশ, একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, এটাকে বলা হয় অনুপাত। যেমন বলা যায় যে তোমাদের এই মার্বেলটি আমার মার্বেল থেকে কত অংশ, তাহলে 10/5 মানে 2 অংশ, 2 গুণ বলো, তাহলে এই 10/5 একটি ভগ্নাংশ। তাহলে এটা কিন্তু একটা অনুপাত। তাহলে অবশ্যই অনুপাতের লব এবং হর থাকে। তাহলে আমরা এখন সংখ্যাটা কি লিখতে পারি যে একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, এটাকে বলা হয়ে থাকে অনুপাত। দেখো যদি দুইটা রাশি p এবং q হয়, তাহলে pq এর অনুপাত p/q। বলেছি যদি p আর q দুটি কি হয়, সাধারণত আমরা এটাকে লিখতে পারি p/q, এটাকে আমরা আগে লিখতে পারি p/q। তাহলে দুটি রাশির অনুপাতের ইস্টু এটাকে বলা হয় এটাকে। তাহলে এটাকে অনুপাতের এই রাশিটাকে বলা হয় পূর্ব রাশি আর এটাকে বলা হয় উত্তর রাশি। এটাকে কি বলা হয় থাকে? তাহলে অনুপাতের এই রাশিটাকে বলা হয় পূর্ব রাশি এবং এই রাশিটাকে বলা হবে উত্তর রাশি, এবং এদের কিন্তু অবশ্যই একই জাতীয় হতে হবে। যেমন মনে করো যে 5টি মার্বেল, যেটা আগে বলছিলাম, আর 10 টাকা, তাহলে এই টাকা আর এই মার্বেল কি সমজাতীয় রাশি? না, দুটো ভিন্ন আঙ্গিকে রয়েছে। 5টি মার্বেল, এটা মার্বেল আর টাকা, মার্বেলটাকে তো টাকায় আনা যাবে না, টাকাটাকে মার্বেল আনা যাবে না। যদি আমরা রূপান্তর করি সেক্ষেত্রে করা যাবে, কিন্তু বর্তমানে যেটা রয়েছে একটা মার্বেল আর একটা রয়েছে টাকা, তাহলে দুটো ভিন্ন আঙ্গিকে রয়েছে, এই জন্য কিন্তু এরকম অনুপাত আমরা প্রকাশ করতে পারবো না। তাহলে অবশ্যই এই দুটো রাশি কিন্তু একই একক এবং একই সমজাতীয় রাশি হতে হবে। এখানে আমরা সংখ্যার ক্ষেত্রে দেখলাম, অনেক সময় অনুমানের ক্ষেত্রে কিন্তু অনুপাত ব্যবহার করা যেতে পারে। অনুমানের ক্ষেত্রেও কিন্তু আমরা অনুপাত ব্যবহার করতে পারি। যেমন সাধারণত আমরা সকালবেলা যে গাড়ি ঘোড়ার কথা বলে থাকি, রাস্তায় যদি সকাল 8টায় যে পরিমাণ গাড়ি পাওয়া যায়, সকাল 10টা হলে তাই দ্বিগুণ পরিমাণ এখানে আমার গাড়ি পাওয়া যেতে পারে।
সকাল 8টায় যে পরিমাণে গাড়ি পাওয়া যেতে পারে সকাল 10টায় কিন্তু তার থেকে দ্বিগুণ পরিমাণে গাড়ি পাওয়া যেতে পারে বা যায়। তো দেখা যাচ্ছে যে এখানে গাড়ির গণনার সংখ্যার আমার প্রয়োজন নাই, আমরা একটা অনুমান করে নিয়েছি। এই যে সকাল 8টা এবং 10টার গাড়ির যে পাওয়ার যে সংখ্যা যেটা ধারণা করে নিয়েছি এটা কিন্তু একটা অনুমান। যেমন মনে করি যে বলা হয় দেখে যে আমার পড়ার টেবিল তোমাদের বা তোমার পড়ার টেবিল অপেক্ষা টেবিলের আয়তন, এখানে টেবিলের আয়তন লিখি আয়তনের 3 গুণ। তাহলে দেখা যাচ্ছে এই 3 গুণ আমার টেবিলের আয়তনের তুলনায় এখানে কিন্তু আয়তনটা উল্লেখ করা হয়নি কত একক রয়েছে বা কত কি। তাহলে এই যেহেতু এখানে কিন্তু একটা অনুমান করে নেওয়া হয়েছে তাহলে কিন্তু অনুমানের ক্ষেত্রে আমরা অনুপাত ব্যবহার করতে পারি। তাহলে অনুপাত গেল। এবার আমরা আসছি কি অনুপাত শিখলাম, এবার আসলে সমানুপাত বা প্রপোর্শন। সমানুপাত প্রপোর্শন প্রপোর্শন কাকে বলে? দেখো অনুপাতের ক্ষেত্রে আমরা কয়টা রাশি পেলাম একটু ভালো করে খেয়াল করি। অনুপাতের ক্ষেত্রে আমরা পেয়েছি কিন্তু দুইটা রাশি সমজাতি এবং একই এককে দুটো রাশি পেয়েছিলাম, কিন্তু সমানুপাতের ক্ষেত্রে কিন্তু 4টে রাশি লাগবে। কয়টা রাশি লাগবে? আমার 4টি রাশি লাগবে, 4টি রাশি লাগবে সমানুপাত। এখন এই 4টে রাশি তাহলে আমার আছে প্রথম রাশি আছে, দ্বিতীয় রাশি আছে, তৃতীয় রাশি আছে আর চতুর্থ রাশি আছে। এই 4টে রাশি আমাকে থাকতে হবে। এখন দেখা যাচ্ছে যদি এই প্রথম আর দ্বিতীয় রাশির অনুপাত যদি তৃতীয় রাশি আর চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, আমরা অনুপাতে কি শিখেছিলাম? অনুপাতের চিহ্ন ছিল এরকম, তাহলে এখানে সমান চিহ্ন বলছি যে এটা তৃতীয় স্থিতি। তাহলে আমরা বলতে যে প্রথম আর দ্বিতীয় রাশির অনুপাত যদি তৃতীয় আর চতুর্থ রাশির অনুপাতের সমান হয় তাহলে সেই ক্ষেত্রে এই রাশি চারটিকে বলা হয় সমানুপাত। তাহলে কি বললাম? যদি প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয়ে থাকে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি সমানুপাত। এখন কথা হচ্ছে কি যে আমাদের যেমন অনুপাতে ছিল যে একই একক হতে পারে, কিন্তু এখানে বলেছিলাম আমি যে এখানে সমজাত 4টে রাশির একই রাশি বা একই একক হওয়ার প্রয়োজন নেই। কিন্তু কথা হচ্ছে একটাই, এই যে দুটো অনুপাত প্রকাশ করলাম আর এই দুটো অনুপাত প্রকাশ করলাম, এই দুটো একই একক হওয়া লাগবে বা একই জাতীয় হওয়া লাগবে, আর এই দুটো একই জাতীয় বা একই একক। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় রাশি যে অনুপাতটা বের করেছি সেই প্রথম এবং দ্বিতীয় রাশিটি অবশ্যই একই একক বা সমজাতীয় হতে হবে। তৃতীয় এবং চতুর্থ রাশি একই একক এবং সমজাতীয় হবে। যদি ভিন্ন কোনো রাশি বা সমজাতীয় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সমানুপাতি আমরা বলতে পারবো না। তাহলে আমরা যদি এখন বলা হয় দেখে এ বি সি ডি 4টে রাশি, কয়টি রাশি? 4টে রাশি। এদের অনুপাত সমানুপাত কি দাঁড়াবে? এই রাশিগুলোর সমানুপাত কি দাঁড়াবে? তাহলে a is to b আমি বলেছি প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত, তাহলে প্রথম এবং দ্বিতীয় রাশি প্রথম হচ্ছে a, b আছে দ্বিতীয় রাশি, তাহলে a is to b। দ্বিতীয় এবং তৃতীয় রাশি অনুপাত c is to d, এদের পরস্পর কি হতে হবে? সমান হতে হবে। তাহলে এটাকে আমরা বলবো যদি a b c d 4টে রাশি হলে এরা সমানুপাত হবে যদিও কেবল যদি a is to b equal c is to d হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝছো। দেখো এখন বলা হয় যেতে পারে এ বি সি ডি, এখানে কে কার অনুপাত। এবার আমরা আসবো কর্মিক সমানুপাতি। কর্মিক সমানুপাতি কন্টিনিউ প্রপোর্শন। দেখো ক্রমিক কথার অর্থ আমরা বুঝতে পারি ইংলিশে, দেখো কন্টিনিউ মানে কি অবশ্যই তাহলে পর পর আসে, পর পর ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি কি? দেখো এ বি সি
পরপর তিনটি সংখ্যা বা কর্মিক সমানুপাতি হবে রাশি কর্মিক সমানুপাতি হবে যদিও কেবল যদি AC equal B square। দেখো এখানে ABC এর কর্মিক সূত্র বলতে কি রকম বোঝায় তাও বুঝিনি। ABC এর কর্মিক সমানুপাতি বলতে বোঝায় A is to B equal B is to C। আমি কি বলেছি ABC রাশি কর্মিক সমানুপাতি রাশি তিনটি দিতে হবে এখানে রাশি তিনটি কর্মিক সমানুপাতি হবে যদিও কেবল যদি AC equal B square হয়। দেখো এখান থেকে আমি পেজে আসি যে আমার A is to B equal B is to C। এখানে কি বলা হচ্ছে দেখো প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাতের সমান হবে। কি শিখলাম তাহলে প্রথম রাশি is to দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি is to তৃতীয় রাশি। তাহলে তিনটি রাশি কর্মিক সমানুপাতি হবে যদি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় রাশি তৃতীয় রাশির অনুপাতের সমান হয় তাহলে আমরা এটাকে বলবো ওই রাশি তিনটিকে কর্মিক সমানুপাতি হবে। তাহলে আমার A B C কর্মিক সমানুপাতি এর শর্ত দেওয়া রয়েছে তাহলে দেখো A is to B equal B is to C। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা পাওয়া যাবে। কি করে পাওয়া যাবে একটু দেখি। is to মানে ভাগ বলেছিলাম ভগ্নাংশটা B by C। এটা যদি আমরা r গুণ করি তাহলে AC equal B square। তাই বলা হচ্ছে যদি A B C তিনটি কর্মিক সমানুপাতি হবে যদিও কেবল যদি AC equal B square হয়। শিক্ষার্থী তাহলে আসলে তোমরা বুঝতে পেরেছো। এবার একটা কথা বলে রাখি আমরা শুধুমাত্র অনুপাতের ক্ষেত্রে বলেছিলাম যে দুইটা রাশি থাকে দুটো রাশি একটি অপরটির কত অংশ বা কত গুণ সেটা দ্বারা প্রকাশ করা হয় এবং ওই দুটো রাশির ক্ষেত্রে বলা হয়েছিল অবশ্যই তারা একই একক এবং সমজাতীয় হতে হবে। আর সমানুপাতির ক্ষেত্রে চতুর্থ যে সমানুপাতির ক্ষেত্রে বলেছিলাম ওই সমানুপাতির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ওখানে চারটা সমজাতীয় হওয়ার দরকার নেই কিন্তু প্রথম আর দ্বিতীয় রাশি যেটা দ্বারা অনুপাত প্রকাশ করা হয়েছিল ওইগুলো সমজাতীয় হতে হবে পরে তৃতীয় এবং চতুর্থ রাশি ওটা সমজাতীয় হতে হবে। কিন্তু এই ক্ষেত্রে ABC তিনটি কর্মিক সমানুপাতি এরা কিন্তু পরস্পর অবশ্যই এদেরকে একই একক এবং সমজাতীয় হতে হবে নতুবা কিন্তু এদের দ্বারা কর্মিক সমানুপাতি গঠন করা সম্ভব নয়। এবার আমরা একটু আসি একক অনুপাত কাকে বলে। অনম রেশিও অর্থাৎ যে অনুপাতের উত্তর রাশি এবং পূর্ব রাশি সর্বদা সমান হয় তাকে বলা হয় তাকে একক অনুপাত। পূর্ব রাশি সমান কি থাকতে হবে উত্তর রাশি পূর্ব রাশি আর উত্তর রাশি পরস্পর সমান হবে অর্থাৎ যে অনুপাতে যেমন আমি যদি বলি 5:5 দ্যাট মিন্স 5:5 এটা কিন্তু একটি একক অনুপাত এটাকে আমরা লিখতে পারি 1:1। সুতরাং এটাকে আমরা বলতে পারি একটি একক অনুপাত। যে অনুপাতের উত্তর রাশি এবং পূর্ব রাশি সমান তাকে বলা হবে একক অনুপাত। এগুলো তোমরা ক্লাস 7 এ শিখেছিলে এইজন্য আমি এই বিষয়ে আলোচনা করব না। এবার আমরা একটু একটা জিনিস একটু যাই যদি বলা হয় থাকে 3:5 লিখেছি আমি is to 5.6k 1:a এবং b:1 আকারে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থী আজকে বলে রাখি আমরা কিন্তু আজকে ম্যাথমেটিক্যাল টার্মে যাব না আজকে আমরা একটু বেসিক্যালি জিনিস শিখবো কারণ এর তো অনেক বেসিক্যালি জিনিস আছে সেগুলো একটু শিখবো। তাহলে দেখো 3.5:5.6 কে 1:a এবং b:1 আকারে প্রকাশ করব। এখন যদি খেয়াল করি আমার মূল যে অনুপাতটা ছিল সেটা এটা
পরবর্তী যে আমার আকারে প্রকাশ করতে হবে সেটা হচ্ছে এটা এবং এটা। দেখো যদি আমি এই রাশিটিকে অর্থাৎ এই অনুপাতটাকে যদি আমি এই অনুপাতে প্রকাশ করতে যাই, তাহলে আমি এর পূর্ব রাশিটিকে একটু খেয়াল করি। কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। এটা হচ্ছে অজানা চলক, অর্থাৎ আমার এই পাশে কি আছে কিনা আছে সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু অবশ্যই আমার পূর্ব রাশিতে 1 হতে হবে। যদি এই রাশির এই অনুপাতের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে এখানে আমার পূর্ব রাশি কি আছে? b আছে, যেটা একটা অজানা, অর্থাৎ এর মান কত হবে সেটা আমরা জানবো না, কিন্তু অবশ্যই উত্তর রাশিতে কত আছে? 1। তাহলে এখন যদি আমার মূল এই অনুপাতটিকে যদি আমি 1:a আকারে প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই আমার এখানে এইটাই পূর্ব রাশিতে অবশ্যই তৈরি করতে হবে। তাহলে দেখো প্রদত্ত অনুপাত আমি কি করে করি? প্রদত্ত অনুপাত 3.5:5.6। আমার এখানে কত আছে? আমি মূল এটা তো তৈরি করতে চাচ্ছি, আমার আছে পূর্ব রাশিতে 1 আছে এখানে, ঠিক। তাহলে আমার যদি এখানে পূর্ব রাশিতে 1 তৈরি করতে হয়, তাহলে 3.5 কে 3.5 দ্বারা ভাগ করলে কত দাঁড়াতে পারে? 1 দাঁড়াতে পারে। তাহলে আমি এখানে লিখতে পারি কিনা 3.5 ভাগ 3.5 5.6 ভাগ 3.5। আমি y রাশিকে 3.5 দ্বারা ভাগ করব। তাহলে এটা ভাগ করলে কত হলো? 1। আর এটাকে ভাগ করলে কত হতে পারে? 1:6। তাহলে কিন্তু আমার বেরিয়েছে পূর্ব রাশিতে। উত্তর রাশিতে ছিল অজানা, যার মান আমরা জানি না, যার ক্ষেত্রে আছে 1.6। এই রাশিটি এর 1:1 এ আকারে প্রকাশের নিয়ম কি? 1:5। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি কয়েকটা তুমি করতে পারবে। এবার আমরা একটু এর যে ধর্মগুলো না জানা থাকলে পরে আমরা ম্যাথমেটিক্যাল গুলো আমরা সলিউশন করতে পারবো না, সেগুলো একটু জানবো। যে প্রপার্টিজ অফ a ratio and proportion। অর্থাৎ অনুপাত ও সমানুপাতের ধর্ম। এই অনুপাত এবং সমানুপাতের ধর্ম যদি আমরা না জানতে পারি, তাহলে এটা রং করতে আমাদের একটু সমস্যায় পড়তে হবে। তো আমরা আজকে যাবো অনুপাত এবং সমানুপাতের ধর্ম। দেখো আমার 1 নম্বর ধর্ম a is to b equal x is to y এবং c is to d equal x is to y হলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি a is to b equal c is to d। কি লিখেছে 1 নম্বর ধর্ম? a is to b equal x is to y এবং c is to d equal x is to y হলে আমরা লিখতে পারি a is to b equal c is to d। দেখো কিভাবে লিখতে পারি। আমি যদি একটু প্রমাণের দিকে যাই, এর প্রমাণটা একটু শিখে আসি। প্রমাণ দেওয়া আছে a is to b equal x is to y, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর c is to d equal দেওয়া আছে x is to y, এটা 2 নম্বর সমীকরণ। 1 আর 2 যদি তুলনা করি, দেখো প্রত্যেক সমীকরণের ডান পক্ষে যে পদটা রয়েছে x is to y x is to y, তাহলে দুইটা পদ যদি সমান হয়ে থাকে, তাহলে আমরা প্রত্যেক সমীকরণের বাম পক্ষ সমান বাম পক্ষ লিখতে পারি। তাহলে তো লিখতে পারি a is to b equal c is to d। তাহলে অবশ্যই আমরা 1 নম্বর ধর্মে কি শিখলাম? যে a is to b equal c is to a is to b equal x is to y এবং c is to d equal x is to y হলে লিখতে পারি a is to b equal c is to d। নাম্বার 2 নম্বর a is to b
ইকুয়াল বি টু এ হলে লেখা যেতে পারে বি। কি করে দেখি একটু প্রমাণ আসি আমরা। a is to b equal b is to a। এটা অনুপাত মানে আমরা শিখেছি যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যা পূর্ব রাশিকে লবে এবং উত্তর রাশিকে হরে প্রকাশ করা হয়। তাহলে b বাই a। এটাকে যদি আমরা এখন r গুণ করি তাহলে a স্কয়ার সমান b স্কয়ার। কি বললাম এটাকে? r গুণ করলাম। তাহলে এখন যদি আমরা উভয়পক্ষকে দিয়ে বর্গমূল করি তাহলে আমরা লিখতে পারি a টু। তাহলে পেলাম যদি দুটি রাশির অনুপাত আর তার বিপরীত অনুপাত সমান হয় তাহলে রাশিদ্বয় পরস্পর সমান। দুটি রাশির অনুপাত এবং তাদের বিপরীত অনুপাত অর্থাৎ a is to b equal b is to a হলে a equal b লিখতে পারি। দেখো 3 নম্বর ধর্ম, a is to b equal x is to y হলে আমরা লিখতে পারি b is to a সমান y is to x। এটাকে আসলে ব্যস্তকরণ বলা হয় থাকে। এটাকে কি করণ বলা হয় থাকে? অনুপাতের যে ধর্মটা এটাকে বলা হয় ব্যস্তকরণ। এটাকে কি করণ ধর্ম বলতে ওই যে অনুপাতের যে আমি বললাম যে আমাদের অনুপাত এবং সমানুপাতের যে ধর্ম তার ব্যস্তকরণ ধর্মটা এটাকে বলা হয়। দেখো আমরা একটু প্রমাণ করে আসি। প্রমাণ a is to b equal x is to y। তাহলে আমরা আগেও বলেছি যে অনুপাতটাকে সাধারণত ভগ্নাংশে প্রকাশ করা হয়, যার পূর্ব রাশিকে লব এবং উত্তর রাশিকে হরে প্রকাশ করা হয়। তাহলে a by b equal x by y। এখন এটাকে যদি ব্যস্তকরণ করে দিই, ব্যস্তকরণ করি তাহলে উল্টে যায় b by a সমান y by x। এটাকে ব্যস্তকরণ করলাম। তাহলে অতএব b is to a সমান y is to x। এবার 4 নম্বর ধর্মে আসি আমরা। আগে শিখলাম থেকে ব্যস্তকরণ, এবার শিখব আমরা থেকে একান্তরকরণ। a is to b equal x is to y হলে আমরা লিখতে পারি a is to x সমান b is to y। এটাকে আমরা বলতে পারি একান্তকরণ। কম্পোনেন্ট কম্পোনেন্ট দেখো এবার কি করে লিখতে পারি প্রমাণটা এখন একটু আসি। a is to b equal x is to y। তাহলে লিখতে পারি a by b equal x by y। এখন যদি আমরা এরকম লিখি a y সমান bx, তাহলে আমি লিখতে পারি a ডিভাইডেড x সমান b ডিভাইডেড y। x থেকে এই পাশে গুণ আছে, পাশে ভাগ হয়, y থেকে গুণ আছে ভাগ হয়। অতএব আমি লিখতে পারি a is to x সমান b is to y। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে অনলাইন ক্লাসের একটা সময়সীমা থাকে, তো আমার সময়সীমাটার বাইরে চলে আসছে আমাদের সময় সংকটের কারণে আমরা প্রপার্টিস অফ রেশিও এবং প্রপোর্শনের সব ধর্মগুলো শিখতে পারলাম না। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে শিখতে পারবে এবং সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা করবে বাসায়। সেই কামনায় আজকে আমাদের এই ক্লাস এই পর্যন্ত এখানে শেষ করছি।